আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে ডক্টর সজলস ভিশনের পক্ষ থেকে আমি শাওন একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। বিষয়টি খুবই সাধারণ, তবে খোলামেলাভাবে সবসময় আলোচনা হয় না। ইংরেজিতে বিষয়টাকে আমরা বলতে পারি গ্যাপ। আমাদের সবার জীবনেই যেমন অনেক পরিপূর্ণতা আছে, তেমনই আছে গ্যাপ। সেটা বাবার সাথে ছেলেমেয়ের হোক, স্বামী স্ত্রীর হোক, অথবা অনেকে দেখা যায় আমরা যারা বিদেশে যেয়ে থাকি, ইমিগ্রেন্ট হয়ে থাকি, আমাদের হয়ে থাকে একটা কালচারাল গ্যাপ অথবা একটা এনভায়রনমেন্টাল গ্যাপ। এইসব ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং হয়ে থাকে জেনারেশন টু জেনারেশন গ্যাপ। এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের এই নতুন অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা গ্যাপটাকে ফিল করার চেষ্টা করব এবং সেটাকে আমরা ফিল করার চেষ্টা করব। সো প্রথমে আমরা বিষয়টা ফিল করব, তারপর আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছে 3 জন অতিথি। তারা সবাই নিউ ইয়র্কের প্রবাসী এবং তাদের লাইফ এক্সপেরিয়েন্স থেকে আমরা কিছু শুনবো। তাদের লাইফে যা ইমিগ্রেন্ট হয়ে তারা যে এই দেশে এসেছে, তারা কি কি গ্যাপ ফিল করেছে সেটা আমরা ফিল করব এবং আমরা অ্যাজ এ কমিউনিটি চেষ্টা করব গ্যাপগুলো ফুলফিল করার। তো আর দেরি না করে আমি আজকে আমাদের গেস্টদের পরিচয় করে দিয়ে যাচ্ছি। প্রথমেই পরিচয় করাবো, আমাদের সাথে আছেন কাজী শামীম আহমেদ। আসসালামু আলাইকুম। তারপর আমাদের সাথে আছে তানজিম খান এবং এরপরে আছে শীর্ষ শিকদার। শীর্ষকে দেখা যাচ্ছে না, হয়তো বা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ। আই এম শিওর হে'll be back. তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি কাজী শামীম আহমেদ আপনাকে দিয়ে। আপনি একটু ছোট করে আপনার পরিচয়টা দিন এবং আপনি আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন আপনি কতদিন হয়েছে এই দেশে এসেছেন, আপনি কত বছর বয়সে এসেছেন এবং ছোট্ট করে আপনার অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট আপনার এক্সপিরিয়েন্স কি। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রভাত সবাইকে এবং বাংলাদেশে যারা আছেন শুভ সন্ধ্যা। একই সাথে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী শামীম আহমেদ, নিউ ইয়র্কে থাকি। আমি এই দেশে এসেছি 32 বছর। আমার বয়স যখন 29-28 তখন আমি এই দেশে আসি। আমার ছেলে মেয়েরা তখন খুবই ছোট ছিল। আমার মেয়ে সম্ভবত 3rd বা 4th গ্রেডে, আমার ছেলে পড়তো 7th গ্রেডে বা 6th গ্রেডে। সেই অবস্থায় আমি এসেছি। এই 32 বছরের সময়ে আমার তো অনেক রকম অভিজ্ঞতাই হয়েছে। তবে আমি এবং আমার ওয়াইফ সবসময় চেষ্টা করেছি যে আমাদের ছেলেমেয়েরা, যেহেতু আমরা এই দেশে থাকবো, সেহেতু এই দেশের একটা আবহ অবশ্যই থাকতে হবে, তাদেরকে সেটার সাথে মিশে যেতে হবে এবং এট দ্য সেম টাইম আমাদের যে কালচারাল অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড রিলিজিয়াস ভ্যালুস আছে, আমাদের যে পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং ধর্মীয় মূল্যবোধ, এই সবকিছুই আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদেরকে সেইভাবে দেওয়ার জন্য এবং একই সাথে তাদেরকে নিজেদের চিন্তা ভাবনাকে এক্সপান্ড করার স্বাধীনতাও দিয়েছি। কখনো তাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিনি। তাদের পছন্দকে প্রায়োরিটি দিয়েছি এবং এট দ্য সেম টাইম যখন কোনো কিছু মনে হয়েছে যে তারা ভুল পথে যেতে চাচ্ছে, তাদেরকে সাবধান করেছি এবং সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। তাদেরকেও স্বাধীনতা দিয়েছি আমাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। ধন্যবাদ। ধন্যবাদ কাজী শামীম আহমেদ। এরপরে আমি যেতে চাচ্ছি তানজিম খান আপনার কাছে। আপনি একটু ছোট করে শেয়ার করেন আপনার এক্সপিরিয়েন্স, আপনি কবে এই দেশে এসেছেন এবং আপনার অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট ছোট করে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অপরচুনিটিটার জন্য, আমাদেরকে ডাকার জন্য, এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি এদেশে এসেছি 1993-তে, তখন আমার বয়স ছিল 9 বছর। বাবা মার সাথে এসেছি। আমি এল্ডেস্ট অফ 3, মানে আমার ছোট আরো 2 ভাই বোন আছে। আমি এসে এখানে 4th গ্রেডে ভর্তি হই। এক্সপিরিয়েন্স ভালো।
আমেরিকায় থাকার অবশ্যই অনেক ফার্স্ট ওয়ার্ল্ড যেসব বেনিফিটস ওগুলা সব আমরা পাচ্ছি, পড়াশোনার দিক থেকে হোক, যে কোনো বিষয়ে হোক। কিন্তু অনেক কঠিনও কিছু কিছু বিষয়ে, কারণ আমাদেরকে সব সময় আমাদের কালচারটাকে সাথে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, প্লাস আমেরিকান কালচারটার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। তো দুটো মিলিয়ে কঠিন কিছু কিছু সময় ছিল, আবার কিছু কিছু সময় মনে হয়েছে যে আহ ওটাই ভালো ছিল, ওটাই ভালো ছিল এখন মনে হয়। ধন্যবাদ তানজিম আপনাকে, আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। আমরা এই বিষয়টা নিয়েই আলাপ করতে চাচ্ছি যে কি কি স্ট্রাগল আমরা অ্যাজ এন ইমিগ্রেন্ট ফেস করি, কি কি গ্যাপ আমাদের মাঝে আছে, এবং আমরা চেষ্টা করব আপনি এবং কাজী শামীম আহমেদ এবং শীর্ষ আপনাদের এক্সপিরিয়েন্স থেকে নিয়ে অ্যাজ এ কমিউনিটি আমরা কিভাবে এই গ্যাপটা ফুলফিল করতে পারি। ধন্যবাদ। শীর্ষ, আমি এবার তোমার কাছে যাচ্ছি। তুমি করেই বলছি, তুমি আমার অনেক ছোট। সো তুমি একটু শেয়ার করো যে তুমি কত বছর বয়সে আমেরিকায় এসেছো, এবং শর্ট করে যে তোমার সোফার তোমার এক্সপিরিয়েন্স কেমন, তারপরে আমরা আরো ডিটেইলসে যাব। আমি ধন্যবাদ। 2014-এ আমি যখন 13 ইয়ার্স ওল্ড ছিলাম, ওই সময় আমি আমেরিকায় আমার আম্মু আব্বু আমার ফ্যামিলির সাথে আসি। আমিও তিতলিয়াপুর মতো আমার 3 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বড়। আমি এখানে এসে হাই স্কুল এখানেই শুরু করি। আমি আমার মিডল স্কুল ওগুলো সব বাংলাদেশে শেষ করে আসছি। And so far, firstly, I guess like আমার main problem যেটা ছিল just like নিজেকে এই সিস্টেমে integrate করা, like you know, shy না হওয়া, অন্য like আশেপাশে এত মানুষ, like in this complete different environment আমার নিজেকে assimilate করাতে একটু প্রথম কষ্ট হয়েছে, but you know I just had to get used to it. That's really, but overall, you know, আমেরিকাতে অনেক privileges, benefits যেগুলো বাংলাদেশে পাইতাম না ওগুলো পাচ্ছি, অনেক resources like for almost everything এখানে আছে। So এখানে আমার ও যখন used to হয়েছি তখন like আমি অনেক opportunities পাইছি। ধন্যবাদ শীর্ষ তোমাকে, এবং তুমি খুব সুন্দর করে তুলে ধরেছো যে এখানে আমরা যখন ছোটবেলায় বাংলাদেশ থেকে আসি বা একটা ডিফারেন্ট কালচার থেকে আসি, আমাদের অ্যাডজাস্টমেন্টের অনেক বিষয় থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক অপরচুনিটি থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। দেখা যায় আমি নিজেও একজন প্রবাসী, সো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি যে আমাদের এখানে যারা আমরা প্রবাসী, ইটস অলমোস্ট লাইক এন স্পেকট্রাম। স্পেকট্রাম বলতে কি যে দুই এন্ডেই মানুষ আছে এবং মিডলও আছে। সো আজকে আমরা চেষ্টা করব দুই এন্ড নিয়ে কথা বলতে। তার মানে এই না যে মিডল গ্রাউন্ডে কেউ নেই, অনেকে আছে, কিন্তু সেটাই আমরা তুলে ধরবো। একটা গ্রুপ আছে যারা আমেরিকায় আসে বা বাংলাদেশ থেকে এসে তারা চায় যে তাদের ফ্যামিলি বা তাদের বাচ্চারা, তাদের জেনারেশন ফুললি বাংলাদেশি থাকুক। যদিও আমরা আরেকটা দেশে এসেছি, আরেকটা কালচারে এসেছি, বাট তারা তাদের কালচার 100% or close to 100% ধরে রাখতে চায়। Then there is another end, তারা চায় যে আমরা আমেরিকা এসেছি, বিদেশে এসেছি, আমরা আমাদের দেশে নেই, আমরা এই কালচারালি ফুললি অ্যাসিমিলেট হয়ে যাব, আমরা বাংলা বলবো না, আমরা কালচারালি কিছু করব না, আমরা এদের মতো পোশাক পরবো, আমরা এদের মতো কথা বলবো। সো আমরা চেষ্টা করব এই দুই এন্ড নিয়ে কথা বলে কিভাবে আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা মিডল গ্রাউন্ডে আসতে পারি। সো কাজী শামীম আহমেদ, আমি আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি যে যেসব ফ্যামিলি অথবা যেই মানুষগুলো যে চায় যে তারা ফুললি বাংলাদেশি কালচারটা ধরে রাখতে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের ছেলে মেয়েকে তারা একটা নতুন দেশে নিয়ে এসেছে যেখানে নতুন কালচার, নতুন ভাষা, নতুন ধরনের মানুষ এবং নতুন ধরনের কাপড় চোপড় বলা হয়, যেটাই হোক, তাদের জন্য আপনি 32 বছর ধরে এখানে আছেন, আপনি দুইটা কালচারই পেয়েছেন, আপনি এমন একটা বয়সে এসেছেন যেখানে আপনি বাংলাদেশি কালচার থেকেও এসেছেন এবং আপনি এখানেও আমেরিকান কালচারটাও আপনি পুরোপুরি বুঝতে পারেন। সো সেই ধরনের ফ্যামিলির জন্য আপনার কি সাজেশন থাকবে ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স এবং তাদের জি বলুন। ওকে, থ্যাংক ইউ। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো, মানে আমি তো অন্যদের তাদের লাইফস্টাইল বা তারা কিভাবে করবেন আমি তাদেরকে সাজেশন দিতে পারি না, বাট আমারটা আমি শেয়ার করতে পারি। ওনারা যদি যেটুকু ভালো মনে করবেন সেটুকু এখান থেকে নিবেন।
আমি প্রথমেই মনে করি যে আমরা যদি কেউ প্যারেন্টসরা মনে করি যে আমাদের বাচ্চা কাচ্চারা যারা এখানে জন্ম হয়েছে বা যারা হয়তো ছোট বয়সে আমাদের সাথে বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে টোটালি আমাদের কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে আমাদের ফ্যামিলি আমরা যেসব ভ্যালুজ নিয়ে থাকি সেগুলির মধ্যে রাখবো, তার থেকে মোটেই বের হতে দিব না, তাহলে সেটা সেই বাচ্চাদের জন্য এখানে খুব টাফ হয়ে যাবে। কারণ এখানে ঘরের বাইরে যখন তারা যাবে স্কুলে বন্ধুদের সাথে সব জায়গায় তারা একটা টোটাল ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকবে। তো সেইখানে তারা বরঞ্চ তাদের বন্ধু বান্ধব পাবেই না। প্রথমত কথা আমি এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যারা এইভাবে টোটালি এখানে মানে আইসোলেটেড হয়ে থাকতে চায় টোটালি আমাদের নিজেদের সিস্টেমে, তাদের জন্য বাইরে বন্ধু বান্ধব পাওয়া কষ্টকর হয়ে যায়। সেই সব বাচ্চাদের জন্য একটা মানসিক নির্যাতনের ব্যাপার হয়ে দাঁড়ায়। তারা মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যায়, আইসোলেটেড হয়ে যায়, কারোর সাথে কথা বলতে ভয় পায়। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে করেছি আল্লাহর রহমতে আমরা তো দুইভাবেই ছেলে মেয়েদেরকে বড় করেছি। তারা এখানকার কালচার এখানকার বন্ধু বান্ধব সবই পেয়েছে। এট দ্য সেম টাইম তারা আমাদের দেশি কালচার দেশের যে সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের ঐতিহ্যবাহী বাঙালি আচার অনুষ্ঠান সবকিছুর সাথেই তারা তাল মিলিয়ে চলেছে এবং তারা বড় হয়েছে। তারা এখন আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত, তাদের তো বাধা হয়ে দাঁড়ায়নি। সো আমিও সেটাই মনে করব যে প্যারেন্টসদের উচিত ছেলে মেয়েদের সাথে বন্ধু হওয়া, বন্ধু হয়ে তাদের সাথে সবকিছু খোলাখুলি আলোচনা করা। এবং সেই সাথে কি হবে, বাচ্চারা যেমন এখানে এসে একটা নতুন পরিবেশে পড়ে, আমরা প্যারেন্টসরাও কিন্তু এখানে এসে একটা নতুন পরিবেশে পড়ি এবং এই নতুন পরিবেশে পড়ার পরে আমাদের যে বিচরণ ক্ষেত্রটা প্যারেন্টসদের সেটা থাকে ঘর এবং কাজ, তার বাইরে কিছু না, তেমন একটা না। কিন্তু আমাদের ছেলে মেয়েদের বিচরণ ক্ষেত্রটা আমাদের চাইতে অনেক বেশি থাকে এবং সেই ক্ষেত্রে আমরা যদি তাদের কাছ থেকে অনেক কিছু আমরা নিজেরাও শিখতে পারবো। কারণ এই দেশে থাকতে হলে, এই দেশে বসবাস করতে হলে, এই দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখানকার ভালো জিনিসগুলিকে আমাদের নিতে হবে। মানে অনেক কিছু আছে যেগুলি বর্জন করার মতো, অশ্লীলতা বা এ ধরনের অনেক কিছু আছে, সেগুলি আমরাও বুঝতে পারবো এবং সেগুলি ছেলে মেয়েদেরকে আমাদের বোঝাতে হবে। বাট এট দ্য সেম টাইম তাদেরকে টেনে ধরে রাখলে চলবে না, তাদেরকে এই স্রোতের সাথে মিশতে দিতে হবে, কিন্তু তাদেরকে বন্ধু হয়ে তাদের পাশে থেকে সেখান থেকে ভালোটা নিজেদেরও শিখতে হবে, তাদেরকেও শেখাতে হবে। এইভাবেই মানে এই ট্রানজিশন পিরিয়ডটা পার হয়ে গেলে তখন সবার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, সেটাই আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর করে বলেছেন এবং আপনি একটা কথা যে বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে ছেলে মেয়ের সাথে বন্ধু হয়ে থাকা। এবং বন্ধু হতে পারে, যখনই আপনি আপনার ছেলে মেয়ের সাথে বন্ধু হবেন তখনই আপনি তাদেরকে কোনটা ঠিক কোনটা ঠিক না সেই রাস্তাটা আপনি তাদেরকে দেখাতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি যেতে চাচ্ছি শীর্ষ তোমার কাছে। শীর্ষ, হ্যাঁ, তুমি একটু শেয়ার করো যে আমি তোমার প্যারেন্টস যখন তুমি এই দেশে এসেছো বা এখনো তুমি যে আছো, কি ধরনের রেস্ট্রিকশনস তোমার হয়তো ফ্রম এ প্যারেন্টাল পয়েন্ট অফ ভিউ ফেস করতে হয়েছে, অথবা নট নেসেসারি তোমার নিজের এক্সপিরিয়েন্স বা তোমার আশেপাশে যারা আছে, যে কি প্যারেন্টসদের থেকে কি ধরনের রেস্ট্রিকশনস তোমার ফেস করতে হয়েছে বা অন্য কারো ফেস করতে হয়েছে বা তোমার জেনারেশনের ফেস করতে হয়, যেটা অনেক কঠিন হয়ে যায় যে একটা নতুন এক কালচার থেকে তুমি আরেক কালচারে এসেছো, তারপর তোমার উপর এই রেস্ট্রিকশনস গুলো দেওয়া হচ্ছে। রেস্ট্রিকশনের আমি এখনো মনে করছি, আমি ঠিক ওইভাবে লাইক স্পেসিফিক কোনো রেস্ট্রিকশন মনে করতে পারছি না, বাট অনেক কিছুই আছে। লাইক আমাদের প্যারেন্টসেরই সবারই লাইক একটা সেট অফ লাইক আইডিয়াস আছে, ওদের এক ধরনের ওয়ে অফ থিংস আছে করার, এন্ড আমাদের আমরা ডিফারেন্ট ভাবে গ্রো হয়েছি, আমরা ডিফারেন্ট জেনারেশনে, এন্ড লাইক সাম অফ আস লাইক একটা ডিফারেন্ট কান্ট্রি এন্ড ডিফারেন্ট জেনারেশনে ওইটাতে গ্যাপটা আরো বিগ হয়। সো আই গেস sometimes absolutely, for example I can say যে একটা সময় হয়তো কাজী শামীম আহমেদ আপনি যখন বড় হয়েছেন বা আপনি যখন কলেজে গিয়েছেন, স্কুলে গিয়েছেন, তখন ছেলে মেয়ে ফ্রেন্ড হওয়াটাই একটা ডিফিকাল্টিস ছিল, রাইট শীর্ষ? আমি শিওর তুমি, হ্যাঁ, আমি নিজেও
I don't know experience. তুমি কতটা এক্সপেরিয়েন্স করো, how does your parents feel যদি তোমার মেয়ে বন্ধু থাকে বা excessive মেয়ে বন্ধু থাকে, how do they feel about that? Just an example. I mean, আমার মনে হয় না ওরা অতটা mind করবে, you know, like as long as they know like they're just my friends and That's I great. guess nothing more, they won't really ask further. Mhm. That's Other great. than that, comparatively, I do have I guess somewhat like lower restrictions than some other people out there who switched here. Like I'm a friend থেকে কিছু কিছু story শুনি sometimes and I'm like, you know, like I realize my parents are not as strict. That's great. And the reason why I bring this up is because, like I was saying, যে পুরা এই টপিকটা it's like a spectrum. So আমাদের এই এন্ডেও মানুষ আছে, এই এন্ডেও মানুষ আছে, বাট আমরা চাচ্ছি যে আমরা মিডল গ্রাউন্ডে আমাদের কমিউনিটিকে আনতে পারি। সো এই কারণে তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করা যে হ্যাঁ, there are some out there who have very restricted rules and regulations. I'm a restriction experience করে just right now, you know, I couldn't think of like one like specific restriction on top of my head. That's fine. Tanzim, আমি আপনার কাছে যেতে চাচ্ছি. Growing up, I know as in a different country, I'm sure we all have experience. একটা না একটা পয়েন্টে আমাদেরকে বলা হয় যে তোমরা স্কুলে যাও বাট আমেরিকান হতে পারবে না, quote unquote আমেরিকান হতে পারবে না. What has your experience been like that with? Broad question. অনেক উত্তর আপনার সাথে শেষ হবে না, তারপর আমি চেষ্টা করব একটু ছোট করে বলার। রেস্ট্রিকশন তো আছেই, কিন্তু an added restriction is আমি মেয়ে আর ছেলের মধ্যে রেস্ট্রিকশনের আরো তফাৎ চলে আসে একটা ফ্যামিলিতে, হয়তো সব ফ্যামিলিতে না, বাট আমার ফ্যামিলিতে ছিল। এই কারণে বলছি, যখন শীর্ষকটা শুনছিলাম ওর রেস্ট্রিকশন খুঁজে পাচ্ছে না, আমিও চিন্তা করছিলাম হয়তো আমার ভাই এখানে থাকলে খুঁজে পেত না, কারণ ছেলেদের জন্য রেস্ট্রিকশনটা একটু ডিফারেন্ট হয়ে যায়, হয়তো বা কারণ আমরা যে কালচার আসি আমাদের ছেলেদের অনেক কিছুই মেনে নেওয়া হয় যেটা মেয়েদের মেনে নেওয়া হয় না। যেমন খুবই নর্মাল একটা জিনিস, কখন বাসায় ফেরত আসবো। আমার স্কুল থেকে একটু দেরি হলে যেই কনসিকুয়েন্স, আমার ভাইয়ের স্কুল থেকে দেরি হলে সেই সেম কনসিকুয়েন্স না। তো আমাকে নট জাস্ট রেস্ট্রিকশন অফ আমেরিকান হয়ে যেও না, উইথ অ্যান অ্যাডেড রেস্ট্রিকশন অফ তুমি কিন্তু মেয়ে, তোমাকে এবং তুমি কিন্তু বড়, তোমাকে বুঝতে হবে তুমি যেটা করবা তোমার ভাই বোনরা পেছনে ঠিক তাই করবে। তো প্রচুর প্রেশার ছিল, অনেক প্রেশার ছিল যে যাতে ভুল না হয়ে যায়, কিন্তু ছোটবেলায় ভুল হবেই, এটাই স্বাভাবিক, সবারই হবে। কিন্তু যেটা শামীম আঙ্কেল বললেন যে আপনাকে বন্ধু হতে হবে এবং ওই ট্রাস্টটা বিল্ড করতে হবে, যে বাবা মারও যেরকম ট্রাস্ট করতে হবে বাচ্চাদেরকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, বাচ্চাদেরকেও ট্রাস্ট করতে হবে বাবা মাকে যে এতটুকু আমাকে নিশ্চয়ই ওনারা দেবেন বা দেবে না। আপনার যে কোয়েশ্চেন, যে আপনার কোয়েশ্চেনটা ছিল আমি কি রেস্ট্রিকশন ফেস করেছি, রাইট? ওটাও প্লাস যে আপনাকে মানে এরকম কি কখনো ফিল করেছেন যে আমেরিকান হওয়া যাবে না সেটা? সো আমি যে ব্যাকগ্রাউন্ড, যে ফ্যামিলি থেকে আসি, আমার বাবা মা স্পেশালি আমার বাবা হিউজ ন্যাশনালিজমে বিশ্বাসী, মানে খুবই বাঙালি, উনি মুক্তিযুদ্ধ ছিলেন। তো আমরা খুবই বাঙালিত্ব নিয়ে বড় হয়েছি আমেরিকায়। বাংলায় কথা বলতে হবে, বাংলা ছাড়া ইংরেজিতে কথা বলা যাবে না। আপনি দেখবেন আমরা 3 ভাই বোনই মোটামুটি ভালো বাংলা বলি, আমাদের থেকে অনেক পরে মানুষ এসে বাংলা অনেক মানে কষ্ট হয় বলতে, এরকমও দেখেছি। তো আমাদের রুলস এন্ড রেগুলেশন গুলা খুব স্ট্রিক্ট ছিল। তারপরে বাংলাদেশে সবার সাথে যোগাযোগ রাখা, বাংলাদেশি সব কালচারাল অনুষ্ঠানের সাথে নিজেদেরকে ইনভলভড রাখা, একটা পর্যায়ে গান, নাচ, যেসব গোষ্ঠী থাকে নিউ ইয়র্কে, আমি নিউ ইয়র্কে থাকি, তো নিউ ইয়র্কে এরকম প্রচুর বাঙালি গোষ্ঠী আছে যেটার সাথে আমরা ইনভলভ ছিলাম, গান শিখতাম, নাচ শিখতাম, এইসব ছিল। তো ওইটার কারণে তো একটা হিউজ সাপোর্ট ওইটা বাসা থেকে খুব পেতাম, বাঙালি সবকিছু। আমার যে জিনিসটা আমি তুলে ধরতে চাই, আমার কাছে যেটা মনে হয়, আমি যেহেতু ফ্যামিলির বড় ছিলাম, তো আমার ইনফ্লুয়েন্সটাই ছিল আমার বাবা মা। তো আমি অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়েছি তারা যেই গান শুনতো, তারা যে মুভিজ দেখতো, ওটা থেকে। তো আমি যখন বাইরে যেতাম, আমার সমবয়সী যারা ছিল
ওরা ধরেন অনেক ওদের হয়তোবা ওল্ডার সিবলিংস আছে, আমেরিকায় হয়তোবা নতুন এসছে কিন্তু ওল্ডার সিবলিংস আছে, ওল্ডার ভাই বোন আছে, এই কারণে ওরা অনেক বিদেশি জিনিস আগে জেনে ফেলতো, যেটা আমাকে জানতে ওদের থেকে আমি শিখতাম। তাহলে কারণ আপনি আমার কি বলতে বাসায় চাচ্ছেন যে তাদের অ্যাডভান্টেজ আছে যেহেতু তাদের সিবলিংস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি তুলে ধরতে চাই ছোট করে যে আপনার অ্যাডভান্টেজ ছিল বাংলাদেশি কালচারটা ধরে রাখার, যেটা আপনি পেয়েছেন, এবং আপনি যেটা বলেছেন যে আপনি 9 বছর বয়সে এখানে এসেছেন, কিন্তু সেই তুলনায় কিন্তু আপনার বাংলা বা আপনি এত সুন্দর করে বলছেন, এটা নিশ্চয়ই আপনার প্যারেন্টস এর আমার মনে হয় ওইটা, ওই যে বললাম প্রথমেই, অনেক বেনিফিটস অনেক ডিসঅ্যাডভান্টেজ, এখানেই আপনার স্পেকট্রামটা চলে আসে। অফকোর্স আমি যখন এখনো বাংলাদেশে যাই, আমার আত্মীয় স্বজনরা অবাক হয় যে এত কিছু, তুমি মান্নাদের ওই গান চেনো, এরকম বলে আর কি। আমার ছোট বোন, আমার থেকে অনেক ছোট, ওকেও বলে। তো ওইটা অবশ্যই ওয়ের প্রাউড, আমরা অনেক প্রাউড, এবং ওই বাঙালি হেরিটেজটাকে আমরা খুব কাছে থেকে ক্যারি করি, সব জায়গায় খুব প্রাউডলি বলি। কিন্তু আবার যখন বাইরে যেতাম, অনেক সময় উল্টোটা হতো আমার ক্ষেত্রে। আমি অনেক কিছু আমেরিকান চিনতাম না দেখে কিন্তু আমার ফ্রেন্ডসরা হাসতো আমার করে। তো আমার অনেক ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস এর বড় ভাইরা যারা আমার বড় ভাইয়ের মতন, ওদের থেকে আমি অনেক কিছু শিখে যেতাম, যাতে ওরা আমার উপর না হাসে। যেমন আমি অনেক বিদেশি ইংরেজি মুভি দেখি নাই, আমি ওইটা এক্সপিরিয়েন্স করি নাই। তো ওরা যখন একটা মুভি নিয়ে আলাপ করতো, তখন ওই কনভারসেশনে আমি নিজেকে ইনভলভ করতে পারতাম না, কারণ আমি তো বাসায় উত্তম সুচিত্রা দেখছি, আমি তো বাসায় টম ক্রুজ দেখছি না। ওয়ারাজ আমার মাঝখানে একটা ভাই, তারপরে আমার বোন। তো আমার ভাই আর বোনের যখন রিলেশনশিপ আমি দেখি, আমার বোনের অনেক ইনফ্লুয়েন্সই আসে আমার ভাইয়ের থেকে, মিউজিক, তারপরে মনে করেন এখানকার আর্টস এন্ড কালচার, এন্ড এখানকার কালচার ইন জেনারেল। দেখা যায় যে ও অনেক কিছুই আমার ভাইয়েরকে নিয়ে নিজের লাইফ, ধরেন যে এনি সেটিং এ গল্প করতে পারছে, যে জিনিসটা আমার ছিল না। আমাকে শিখতে হচ্ছিল আমার অন্য ফ্রেন্ডদের এবং তাদের বড় ভাই বা বোনের কাছ থেকে। আই থিংক দিস ইজ, আপনি এত সুন্দর করে তুলে ধরেছেন যে একজন ইমিগ্রেন্টের প্রপার স্ট্রাগলটাই কিন্তু এইটা, টু ফিট ইন। ইটস সো হার্ড টু ফিট ইন এন্ড টু নো এন্ড টু লার্ন দ্য কালচারটা আমাদের শিখতে হয়, শিখে তারপরে আমাদের সো দেখা যায় যে আমাদের পরে যারা, যেমন আপনি বলছেন আপনার ভাই বোন, ইট ওয়াজ মাচ ইজিয়ার, আপনার কথা থেকে যা বোঝা যাচ্ছে আপনার ভাই এবং বোনের জন্য। শীর্ষ, আমি তোমার কাছে যেতে চাচ্ছি। তুমি বলেছো যে তুমি 3 ভাইয়ের বড়, সো তুমি তোমার কি মনে হয়, তানজিম আপু যেটা বললো যে তুমি কি এরকম কিছু এক্সপেরিয়েন্স করেছো? আই ডু ওয়ান্ট টু সে যে আই থিংক তানজিম আপু বা আমি যখন এই দেশে এসেছি, তখন ইন্টারনেট তেমন একটা ইনফ্লুয়েন্স ছিল না, তখন ইন্টারনেট ছিল না। বাট তুমি বাংলাদেশ থেকে এমন সময় এসেছো তখন ইন্টারনেটও আছে, এবং তুমি অনেক কিছুই হয়তো বাংলাদেশের থেকেও তুমি বাইরের কালচারের অনেক কিছু জেনে এসেছো। সো সেটা কি তোমার কি মনে হয় এটা অ্যাডভান্টেজ ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল? বা তানজিম আপু যেটা বলছিল যে ও বড় কিন্তু ওর স্ট্রাগল করতে হয়েছে, বাট অ্যাজ আ ওল্ডার ব্রাদার তোমার কি মনে হয় যে দ্য জেনারেশন ইউর ফ্রম, আর ইউ অ্যাট অ্যান অ্যাডভান্টেজ বিকজ অফ দ্য ইন্টারনেট? আমি বলবো আমি ডেফিনেটলি ইন্টারনেটের জন্য অ্যাডভান্টেজ, কজ আমার আম্মুর আমার বাংলাদেশ থেকে আমার যতই ইনফ্লুয়েন্স ছিল, আই ডিডন্ট রিয়েলি হ্যাভ আ হার্ড টাইম ফিটিং ইনটু আমেরিকান কালচার। আমি জাস্ট আমি জাস্ট ওপেন আপ হইতে, আমি জাস্ট একটু শাই ছিলাম। I guess I was just afraid to really get in, socialize with people. But other than that, no, আমার মনে হয় ইন্টারনেটে আমি like from posts and like outer world এর সাথে আমার যে একটা constant যে একটা connection ছিল, ওটার আমাকে actually like এই cultural গ্যাপটা আর অনেক কমেছে। and like তিতলি আপু বললো, হ্যাঁ আমি oldest sibling হিসেবে আমার একটু extra difficulty face করতে হয়েছে, যেগুলো আমার younger sibling আমার 2 ভাইয়ের করতে হয় নাই। like আমার second ভাই, ওকে আমি অনেক কিছু বলছি, ও আমার থেকে শিখছে, and then আমরা দুইজন মিলে আমার সবচেয়ে youngest brother যে ওকে হেল্প করছি, and ওটার এফেক্টটা দেখা যায়। ওরা লাইক এক ভাইয়ের পর আরেক ভাই লাইক জিনিস আরো তাড়াতাড়ি শিখতেছে। so That's great. Thank you so much for your answer. কাজী শামীম আহমেদ, আমি আপনার কাছে ফেরত যেতে চাচ্ছি। আপনি বলেছেন যে আপনার ছেলে মেয়ে দুজন আছেন, তো আপনি অ্যাজ এ প্যারেন্ট
শীর্ষ এবং তিতলির কথা, তানজিমের কথা শুনে আপনার কি মনে হলো যে আপনি কি এরকম দেখেছেন আপনার ছেলেমেয়ের মাঝে, বা আপনার কি মনে হয়েছে যে আপনার ওল্ডার চাইল্ডের স্ট্রাগলটা ইয়াঙ্গার চাইল্ডের থেকে কম ছিল বা বেশি ছিল? আপনি কি মনে করেন? আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা মনে করি যে তানজিম যতটুকু স্ট্রাগল করেছে এই বিশেষ করে সেই ট্রানজিশনটা ওর মনে হয় লং স্ট্রাগল ছিল, বিকজ অফ মানে তার ফ্যামিলি মানে বেশি করে চাচ্ছিল যে সে তার আমাদের দেশীয় কালচারে বেশি ইনভলভ থাকুক। অ্যান্ড আমার ধারণা মানে এটা আমি বলবো যে আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে মনে হয় না ঠিক ততখানি স্ট্রাগল তাদের করতে হয়েছে, বিকজ আই নেভার পুশড দেম যে না তোমাকে আমি যেমন আমি চাইছি যে হ্যাঁ তারা বাংলা জানুক, বাংলা শিখুক, এবং এট দ্য সেম টাইম ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি আমি এবং আমার ওয়াইফ দুইটাই চাইছি। আমি প্রত্যেক রোববারে আমার বাচ্চাদের ওই মানে বাংলা গল্প পড়ে পড়ে শোনাতাম যাতে তাদের একটা অ্যাট্রাকশন আসে। বাট এট দ্য সেম টাইম এখানে টম হ্যাংসের কোন মুভিটা লেটেস্ট, টম ক্রুজের কোন মুভিটা এখন সবাই দেখতেছে, সেগুলি তাদের কাছ থেকে আমি জানতাম, আমি দেখতাম। সো যাতে আমি তাদের সাথে আলোচনা করতে পারি, এবং করতামও। অনেক সময় দেখা গেছে যে আমি তেমন একটা জানি না, বাট আমি ওখানে ঢুকে গেছি, তাদের কথার মধ্যে ঢুকে গেছি, বা নিজে হয়তো একটা প্রসঙ্গ নিয়ে আসছি, নিয়ে এসে মানে তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছি, বা আমি তাদেরকে সবসময় বুঝতে দিছি, এইটুক চেষ্টা করছি আমি। আই ডোন্ট নো হাউ মাচ আই ওয়াজ সাকসেস, বাট বাট মানে আমি চেষ্টা করছি ওরা যাতে প্রেশারটা কখনো ফিল না করে, যে দ্যাট উই আর প্রেশারিং দেম টু বি লাইক দিস অর লাইক দ্যাট। এবং একটা কথা আমার মনে আছে, অনেক পুরানো কথা, বাট আমার এটা মনে আছে, আমি আমার ছেলে মেয়েদের বলেছিলাম এই দেশে আসার কিছুদিন পরে, মানে যখন ওরা স্কুলে যাচ্ছে মোটামুটি বুঝতে পারছে, আমি ওদের বলেছিলাম যে দেখো আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছি, এখানকার এডুকেশন সিস্টেম সম্বন্ধে আমার আই হ্যাভ নো আইডিয়া। সো খুব সহজেই তোমরা আমাকে বোকা বানাতে পারবা, তোমরা যেটা বলবে সেটাই আমাকে নিতে হবে ফর গ্রান্টেড। সো যদি আমাকে তোমরা বোকা বানাও, দেন ইন দ্য লং রান দ্যাট উইল এফেক্ট ইউ, তোমরাই সেই বোকাটা হবে। এই কথা আমি ওদের বলছিলাম, এন্ড আল্লাহর কাছে অশেষ রহমত, তারা আমাকেও বোকা বানায় নাই, নিজেরাও বোকা হয়নি। শীর্ষ, আমি তোমার কাছে যেতে চাচ্ছি এই কাজী শামীম আহমেদ, ধন্যবাদ আপনার উত্তরের জন্য। যে উনি যে বলছেন যে বাবা মাকে যেন বোকা বানানো না হয়, এই ব্যাপারে তুমি কি বলবে? যে আমরা অ্যাজ চিলড্রেন আমরা কি বাবা মাকে বোকা বানাই? এবং তুমি এমন একটা বয়সে চলে এসেছো যে তুমি ইউর নট আ চাইল্ড এনিমোর, বাট ইউর নট আ ফুল গ্রোন অ্যাডাল্ট, সো ইউর রাইট ইন বিটুইন অফ দ্য এজ স্পেকট্রাম টু সে। সো তোমার কি মনে হয় যে অ্যাজ চিলড্রেন আমরা বাবা মাকে বোকা বানাই কিনা, এবং এটার বেনিফিট কি এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি? আমার মনে হয় না বোকা বানানোতে লাইক এনি রিয়েল বেনিফিটস আছে, বাট ডেফিনেটলি লাইক স্পেশালি এখানে বাবা মা যারা লাইক আমরা যেমন এখানে গ্রো আপ করতেছে, আর ইভেন একটু পরে আসলেও আমরা এখানে শিখি, বাট বাবা মা ওদের অলমোস্ট লাইক হোল লাইফ আরেকটা কান্ট্রিতে লিভ করে ওরা এখানে আসতেছে, ওরা হোল লাইফ ওরা যেগুলো শিখছে they're like completely different from what they've known their whole life. সো এখানে আসার পরে ওদের এই যে আনফ্যামিলিয়ারিটা, ওইটাকে আমার অনেক সময় ইউজ করা যায় ওদের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, ওটা করা যায়। বাট আমার মনে হয় বাবা মায়ের জন্য লাইক ওদের যে এই গ্যাপটা আছে এই নতুন এনভায়রনমেন্টে, ওদের জন্য নট অনলি আমরা, আমার মনে হয় অন্যদেরকেও লাইক আমাদের বাবা মার থেকে লাইক অ্যাডভান্টেজ নেওয়াটা লাইক স্টপ করতে পারি ওদের সন বা ডটার্স হিসেবে। অ্যাবসলিউটলি শীর্ষ, তুমি খুব সুন্দর একটা কথা তুলে ধরেছো। আমি also add on করতে চাই, লাইক আমাদের বাবা মা ইউজুয়ালি একটা কমিউনিকেশনের গ্যাপ থাকে, সো ইভেন সামথিং লাইক calling or like talking when they're trying to negotiate with their parents or something, ওরকম সময় জাস্ট পাশে বসে থেকে যদি চেক করি, তাহলেই লাইক আমাদের প্যারেন্টস কে লাইক we can protect them from being taken advantage of. অ্যাবসলিউটলি শীর্ষ, তুমি খুব সুন্দর একটা কথা তুলে ধরেছো যে অ্যাজ চিলড্রেন কিন্তু আমরা কিন্তু তাদেরকে অনেক সাপোর্ট দিতে পারি অ্যাজ ইমিগ্রেন্ট চিলড্রেন, বিকজ তুমি যেটা বলেছো যে তারা কিন্তু একটা ফুল গ্রোন একটা সময় তারা একটা কালচার থেকে আরেকটা কালচারে এসেছে,
এবং তাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, যেটা অ্যাজ চিলড্রেন উই পিক আপ কুইকলি। আমরা ল্যাঙ্গুয়েজটা, বিকজ বাচ্চারা তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ পিক আপ করে, সো আমরা তাড়াতাড়ি পিক আপ করি। এবং এই সাপোর্টটা যে আমরা দেই, এইটা কিন্তু it's a great thing that we as children can do, and I'm glad you brought this up, যে এই বিষয়টা যে হ্যাঁ বাচ্চারাও কিন্তু প্যারেন্টসদের তাদের যে কালচারাল গ্যাপ, তাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তাদের যে গ্যাপ, সেই গ্যাপটা ফুলফিল করাতে আমাদের একটা হাত আছে। কাজী শামীম মাহমুদ, আপনি কি বলবেন এই ব্যাপারে? ডেফিনেটলি, কারণ আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আসার পরে আমরা বিশেষ করে যে কালচার মানে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল, সেটা তো ডেফিনেটলি আমাদের মানে আমরা অনেকে মনে করি যে ছেলে মেয়েদেরকে আমরা ঘরে আমাদের বাংলা শিখাবো, অবশ্যই তাদেরকে আমরা তাদের সাথে বাংলা বলবো, বাংলা শিখবে। এট দ্য সেম টাইম তাদের যেরকম আমাদের দেশি ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিসটা রাখার জন্য আমাদের সাথে বাংলা বলা উচিত, এট দ্য সেম টাইম আমি মনে করি আমাদের নিজেদের প্র্যাকটিসটা আমাদের শেখার জন্য তাদের সাথে আমাদের ইংরেজিতে বলা উচিত। কারণ একটা বাইরের মানুষের সাথে ভুল ইংরেজি বললে হয়তো আমি মনে মনে লজ্জা পাবো, ছেলে মেয়ের কাছে লজ্জার কিছু নাই। দেখেন কারেক্ট আস, যে বাবা তুমি এটা ভুল বলছো, এটা এইভাবে না এইভাবে বললো, সেখানে আমার লজ্জার কিছু নাই। সো এখানে আমি মনে করি যে এটা দুজনের জন্যই লাভ, এবং দুই পক্ষকে হেল্প করতে হবে। এট দ্য সেম টাইম আরো অনেক কিছু আছে যেগুলি যে আজকাল অবশ্য মানে আমরা যখন আসছি, আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, তখন তো আর ইন্টারনেট ছিল না। এখন ইন্টারনেটের যুগে শিশুদের বয়সী বা শিশুদের ছোট যারা আছে, তাদের অনেক কিছু হয়তো বাবা মার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করবে না, যে আমার একটা প্রবলেম হয়েছে বা এই হয়েছে, আমি ইন্টারনেটে দেখবো, আমি গুগলে দেখবো। বাট আমি মনে করি যে বাবা মার চাইতে বড় ইন্টারনেট নাই। অবশ্যই আমরা তো টেকনোলজির অ্যাডভান্টেজ নিবই, এই টেকনোলজির কারণেই তো আমি এই শোতে ডেফিনেটলি নিব। বাট বাবা মা ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, এটা সবাইকে মনে রাখতে হবে। কারণ এবং যে কোনো প্রবলেম মানুষের, সেটা মেন্টাল, ফিজিক্যাল, এনি কাইন্ড অফ প্রবলেম, আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, হাঁচি হয়েছে, আমার মন খারাপ হয়েছে, সেটা যেমন আমি বলতে পারি, এরকম অনেক না বলার মতো কথাও বাবা আমার কাছে বলা, সেটাও মানে মানুষের যে কোনো ফিজিক্যাল প্রবলেমই ফিজিক্যাল প্রবলেম, হোয়াটএভার ইট ইজ। কারণ একটা ছেলে মেয়ের জীবনে যে একটা বয়সকালে একটা ট্রানজিশন টাইম আসে, সেটার ক্ষেত্রে মেয়েদের একটা অ্যাডভান্টেজ আছে, দে গেট হেল্প ফ্রম দেয়ার মাদার, ফ্রম দেয়ার এল্ডার সিস্টার। ছেলেদের ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট একটা টাইম। সো ওই সময় অনেক কিছুই তারা নতুন অনেক কিছু অ্যাডাপ্ট করে, নতুন অনেক কিছু দেখে, অনেক মানে ওয়ান্ডারিং অনেক কিছু তাদের লাইফে হওয়া যায়। সো ওইগুলি আমি এই সব কিছু টোটাল জিনিসটাই আমি মনে করি যে টোটাল ফ্যামিলিটা লাইক এ ফ্যামিলির মতোই সবাই সবাইকে মানে বুঝতে হবে, জানতে হবে, হেল্প করতে হবে। এবং কেউ মানে ওই যে মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে কোনো কিছুই জোর করে চাপায় দেওয়াটা ঠিক না, এটা ছেলে মেয়েদের ক্ষেত্রেও না। বাট ছেলে মেয়েও যাতে ওই অ্যাডভান্টেজটা না নেওয়া যায়। অনেক ছেলে মেয়েদের আছে যারা হয়তো বাবা মা অতটা এডুকেটেড না, বাংলাদেশ থেকে এসছেন, অতটা এডুকেটেড না। এখন ছেলে মেয়েরা যদি সেই অ্যাডভান্টেজটা নেয় যে আমার বাবা মা তো এডুকেটেড না, সো উই ক্যান যে কোনো ভাবে উই ক্যান বুলিং দেম, আমরা এইটা বলবো ওইটা বলবো, তারা স্কুলে এই করতে হয় ওই করতে হয় বলে আমি এইটা ওইটা করে বেড়াবো, মানে বাবা মা তো বুঝতে, সেইখানে সেই জিনিসটা সেই বাচ্চাগুলি ভুল করবে। এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে, ওকে আমাদের বাবা মা এই এনভায়রনমেন্টে বা এই কালচারে পরিচিত না, আমরাই তাদেরকে শেখাবো, আমরাই তাদেরকে বুঝাবো। আর বাকি যেগুলি সেগুলি এজ এ প্যারেন্টস, এজ এ গার্জিয়ান, তারা আমাদের ভালো মন্দটা বুঝবে। এইভাবে মানে লাইক পরস্পরের সাথে হেল্প নিয়ে এবং আমাদেরই করতে হবে। হ্যাঁ, এন্ড এট দ্য সেম টাইম আমি যেমন তানজিম, শাওন এদের এই দিতে চাই মানে শীর্ষদের জন্য, এদের মানে উদাহরণটা আমি দিতে চাই, এক্সাম্পলটা দিতে চাই যে এরা ওই ৮-৯ বছর বয়সে এই দেশে আসছে, এই দেশের কালচার তারা সবকিছুই জানে। হয়তো তিতলির জন্য একটু কষ্ট হয়েছে, শাওনের জন্য একটু কম কষ্ট হয়েছে বা হোয়াট এভার ইট ইজ, বাট তারা কিন্তু সবকিছুতেই আছে। মাশাআল্লাহ, তারা এখানে তারা মানে ভালো প্রফেশনে আছে, তাদের ক্যারিয়ারও ভালো ভালো প্রফেশনে আছে, কোনো কিছুতেই তারা পিছায় নাই। এট দ্য সেম টাইম ওই যে তিতলি মাথায় হিজাব পরে আছে, ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, ওরা বৈশাখী মেলায় যাচ্ছে, ওরা ২১শে যাচ্ছে,
আবার এইখানকার মানে কারেন্ট ট্রেন্ড যা আছে এমন কিছু নাই যে দে ডোন্ট নো, দে আর নট অ্যাওয়ার অফ। সো এই যে মিক্সিংটা কিন্তু মানে দুইটা জিনিসের ব্যাপার। ওদের প্রচেষ্টা, ওদের মানে বাবা মার প্রতি ওদের যে রেসপেক্ট, ফ্যামিলির প্রতি যে রেসপেক্ট, ভ্যালুজের প্রতি যে রেসপেক্ট, এট দ্য সেম টাইম বাবা মা ওদের সঙ্গ দেওয়া, ওদের মনের জিনিসটা বোঝা, ওদেরকে হেল্প করা, ওদেরকে সাপোর্ট দেওয়া, এই দুইটা মিলেই কিন্তু এটা হচ্ছে। অ্যাবসলিউটলি। আপনি যেটা বলেছেন প্রথমে যে আপনি আপনার ছেলেমেয়ের সাথে বন্ধু হয়ে রয়েছেন, বা আপনি বাংলাদেশি কালচারটা ওদেরকে শিখিয়েছেন, বাট এট দ্য সেম টাইম এখানে কি মুভিজ হচ্ছে সেটা ওদের থেকে শুনেছেন। এবং তানজিম যেটা বললো যে তার বাবা মা মান্না দে শুনেছে দেখে সেও মান্না দে চিনে, বা তার ভাই বোনরা শুনে, বা তারা একসাথে উত্তম সুচিত্রা দেখেছে বলেই আজকে তিতলি চিনে, তানজিম চিনে। সো এটাই আসলে যেটা বলেছেন যে it's a two-way street. So বাবা মা এবং বাচ্চাদের একসাথে এটাকে কালচারটাকে একসাথে কম্বাইন করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে, এবং একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। তানজিম, আমি আপনার কাছে যেতে চাচ্ছি। আমি জানি আপনার ছোট ছোট দুটো বাচ্চা আছে। তো আপনি এই দেশে এসেছেন, আপনি যখন একটা বাচ্চা ছিলেন, এখন আপনি যে একজন প্যারেন্ট, অ্যাজ এ প্যারেন্ট আপনার, আমি এখন যেতে চাচ্ছি আমাদের স্পেকট্রামের দি আদার এন্ড, যে অনেকেই আছে এই দেশে আসে বা বাংলাদেশ থেকে অন্য দেশে যায় এবং তাদের একটা মেন্টালিটি থাকে যে আমার বাচ্চা কোনো বাংলা বলবে না, শুধুমাত্র ইংলিশ বলবে। আমরা আমেরিকা এসেছি বা লেটস আমরা ইটালি গিয়েছি, অনলি ইটালিয়ান বলবে, অনলি ওই কালচারটা আমরা তুলে ধরবো। সো অ্যাজ এ প্যারেন্ট আপনি কি মনে করেন, অ্যাজ এ প্যারেন্ট অফ ইয়াং চিলড্রেন, যে আপনি কি মনে করেন যে ওই ধারণাটা কেমন, এবং আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে রেজ করার চেষ্টা করছেন? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে আমার মনে হয় এখানে যারাই আমরা ইমিগ্রেন্ট অর ফার্স্ট জেনারেশন যাদের বাচ্চা হয়েছে সবার মাথা দিয়ে এটা যায় যে কি ভ্যালিউজ দিয়ে আমি আমার বাচ্চাকে বড় করব। কারণ আমি এখন নিজেকে, আমি বাঙালি অবশ্যই, কিন্তু আমার জীবনের অর্ধেকের বেশি পার করে দিয়েছি এই দেশে। আমি 27+ ইয়ার্স এখানে থাকি, আর আমার এজ 37। সো ইউ কুড ইমাজিন আমি ক্লোজার টু, মানে কমফর্ট লেভেল আমার এখানেই। বাংলাদেশে গেলে নিজেকে মনে হয় মেহমান। তো আমার যখন বাচ্চা হয়েছে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যে এখনো এভরি ডে ইজ ডিফিকাল্ট চিন্তা করার জন্য যে কি ভ্যালিউজ দিয়ে ওদেরকে বড় করব। কিন্তু আই থিঙ্ক মানে অবশ্যই রিসার্চও বলে, সবকিছুই বলে, যত ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চা জানবে তত তার জন্য বেনিফিশিয়াল। আমি যদি ওই আমাদের কালচারাল অ্যাসপেক্টটাও রেখে দেই, তারপরেও আমি চাইবো আমার বাচ্চা ইংলিশ বাদে আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানুক। তো যেহেতু আমি বাঙালি, কেন না বাঙালি, কেন না বাংলা, আমি ট্রাই করি বাংলায় কথা বলতে আমার বাচ্চাদের সাথে বাসায়। এবং খুব মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়, আমি মাঝে মাঝে আমি নিজের ইজের জন্য আমি ইংলিশ বলে ফেলি, কারণ ওদের বাংলা বুঝতে কষ্ট হয়। তখন মনে হয় থাক, এত চেষ্টা না করে এখন একটা তারা আছে, ইংলিশ বলে ফেলি। কিন্তু চেষ্টাটা সবসময় থাকে বাংলাটা বলার, এবং বাংলাটা নিয়ে যাতে ওরা বড় হয়। আমি আর আমার হাজবেন্ড যখন আমাদের ফার্স্ট বেবি হয়, আমরা নিজেরা বলেছি যে আমরা চেষ্টা করব বাংলাদেশে 2-3 বছরের মধ্যে সবসময় যেতে। এটা আমাদের যেমন একটা আমাদের একটা ড্রিম, যে আমরা এভরি 2 ইয়ার্স, যেহেতু অনেক আমার বাচ্চার ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ি সবাই বাংলাদেশে থাকে, তো আমাদের খুব ইচ্ছা যে আমরা যাতে কন্টিনিউ করতে পারি 1-2 বছর পর পর গিয়ে সবার সাথে ওদেরকে পরিচিত করানোর, আমাদের কালচারের সাথে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে। তো এটা যেমন আমাদের তরফ থেকে একটা চেষ্টা থাকবে। কিন্তু এট দ্য সেম টাইম আমি ওই যে শামীম আঙ্কেলের মতন বলবো যে এখানকার যে সব ভালো, অফকোর্স আমি ওটার জন্য ওদেরকে এনকারেজ করবো। সবচেয়ে বড় আমার মনে হয় ফ্যামিলি ভ্যালিউসটা, শিষ্টর কথাটা খুব ভালো লাগলো, এবং এটা ভেবে আরো ভালো লাগলো যে টিনেজার ওর বাবা মাকে এমপ্যাথাইজ করতে পারছে এত সুন্দর করে, যে বাবা মাদের আসলে অনেক কষ্ট। আমাদের বাবা মারা যখন এখানে এসছে, তাদের পুরো ফ্যামিলিকে ফেলে তাদেরকে এখানে আসতে হচ্ছে একা। এখানে এসে তারা তাদের ফ্রেন্ডস দিয়ে ফ্যামিলি ক্রিয়েট করেছে, তাদের ফ্যামিলি ছিল না। তো
এই যে স্ট্রাগলটা, আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টের ড্রিম যে তার বাচ্চা তার স্ট্রাগলটা বুঝবে, কারণ আমাদের বাবা মারা প্রথম এসে এখানে বিল্ড করছিল আমেরিকার। এই যে এখন সবাই বাঙালিরা এসে অনেক কিছু মানে পথে ঘাটে সব বাঙালি দেখা যায়, এটা তো এরকম ছিল না, এটা বিল্ড করতে সময় লেগেছে। তো ওই ওখান থেকে বলবো যে এভরি জেনারেশনের কিছু না কিছু স্ট্রাগল থাকে। তো আমাদের স্ট্রাগল গুলাও যদি আমাদের বাচ্চারা বোঝে, যেরকম শীর্ষ বুঝছে ওর বাবা মার স্ট্রাগলটা কি ছিল, তাহলে ওটাই মনে হয় সাকসেস। এবং যখনই ওরা বুঝবে ঠিক তখনই ওরা কিন্তু খুব খারাপ করতে পারবে না। ওরা চিন্তা করবে যে আমার বাবা মা এত চেষ্টা করেছে আমাদেরকে এটা এটা বোঝার, এই ভ্যালিউজ নিয়ে বড় হবে। তখন দেখা যাবে ইনশাল্লাহ আমরা আমরা মানে আমরাও একদিন শামীম আঙ্কেলের মতো সাকসেসফুল প্যারেন্ট হব। তানজিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। এবং আপনি যেটা তুলে ধরেছেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের আগের জেনারেশন স্ট্রাগল করাতেই কিন্তু এখন আমরা অ্যাডভান্টেজ গুলো নিতে পারছি। যেমন অনেকেরই ধারণা থাকে যে দি আদার ওয়ান সাইড অফ দ্য স্পেকট্রাম, যেটা যে আমেরিকান মানে খারাপ হয়ে যাওয়া, তুমি আমেরিকান হয়ে গেছো মানে তুমি খারাপ হয়ে যাওয়া। দ্যাটস নট ট্রু। কাজী শামীম আহমেদ, আমি আপনার কাছে যেতে চাচ্ছি যে প্রথমত তানজিম যেটা বলছিল যে আপনার জেনারেশন বা আপনাদের জেনারেশন স্ট্রাগল করাতেই কিন্তু এখন আমার জেনারেশন এবং শীর্ষর জেনারেশন এবং আমাদের ফিউচার যে জেনারেশন, আমরা কিন্তু অ্যাডভান্টেজ গুলো নিতে পারছি। সো আপনাদের জেনারেশনকে আমরা ধন্যবাদ দিতে চাচ্ছি। কি বলো শীর্ষ? Yes, absolutely. বাট তারপরে আমি আপনার কাছে যেতে চাচ্ছি যেটা জানার জন্য যে এই যে তানজিম যেটা বললো যে কালচারটা ধরে রাখা, আপনি as the older generation here, আমাদের জন্য আপনার কি সাজেশন থাকবে as the future generation, us as parents, আমরা এই দেশে বড় হয়েছি বাট না এখন আমাদের বাচ্চারা এই দেশে জন্ম নিচ্ছে, আমরা কি করতে পারি আমাদের দেশের কালচার ধরে রাখতে, বাট at the same time আমেরিকান কালচারেও যাতে তারা অ্যাসিমিলেট হতে পারে, যেটা আমার জন্য, তিতলির জন্য এবং শীর্ষর জন্য আপনার কি সাজেশন থাকবে? আচ্ছা, এখানে সরি, আমি যেটা মানে ফিল করি যেটা হচ্ছে যে আমাদের জন্য যে পার্টটা মানে কঠিন ছিল, সেই পার্টটা তোমাদের জন্য অনেক ইজিয়ার। বিকজ আমরা যখন এই দেশে আসি তখন একটা নতুন দেশে আসছি, নতুন পরিবেশে, এবং আমরা নিজেরাই স্ট্রেঞ্জার ছিলাম। সো এট দ্য সেম টাইম আমাদের নিজেদের অনেক কিছু শিখতে হয়েছে, কারণ আমাদের এখানে স্ট্রাগল করতে হয়েছে। আমরা হোয়াইট কলার জব করিনি, হ্যাঁ, আমরা অড জব করে মানে তোমাদেরকে বড় করছি। সো আমাদের ওই কাজের জায়গায়, বাইরে, দোকানপাট, সব জায়গায় তখন গুগল ট্রান্সলেটরও ছিল না, আমাদের মানুষের সাথে কমিউনিকেট করতে হয়েছে। এট দ্য সেম টাইম তোমাদেরকে আমাদের কালচার, আমাদের রিলিজিয়াস ভ্যালুর মধ্যে, ফ্যামিলি ভ্যালুর মধ্যে রাখার চেষ্টা করতেছে, এবং তোমরা যাতে ডিরেল্ট না হয়ে যাও সেদিকে নজর রাখতে হয়েছে। এবং সেইটা একটা জিনিস তুমি যখন করতে চাও তখন সেই জিনিসটা সম্বন্ধে তোমার আগে নিজেকে জানতে হবে। না জানলে তো তুমি সাজেশন দিতে পারবে না বা তুমি সেটা কন্ট্রোল করতে পারবে না। সো আমাদের কি করতেছে, আমাদেরকে চেষ্টা করতেছে যে যেটা টোটালি একটা আননোন এনভায়রনমেন্ট ছিল আমাদের জন্য, সেইখান থেকে জানা যে এখানে কি ভালো কি খারাপ, এবং তোমাদেরকে সেইভাবে গাইড করার চেষ্টা করা। যে জিনিসটা তোমাদের জন্য এখন ইজি হয়েছে বিকজ তোমরা ওই পরিবেশে বড় হয়ে গেছো। সো ইউ নো যে এখানে কোনটা ভালো কোনটা খারাপ, কারণ তোমরা আজকে 20 বছর বা 25 বছর বা 30 বছর যাবত এই দেশে আসো। সো তোমরাও জানো, অ্যাটলিস্ট 20-25 বছর যাবত আসো, শীর্ষরও কয়েক বছর হয়ে গেছে। সো তোমরা জানো, তোমরা সবকিছু দেখে আসছো, এখনো দেখতেছো। কিন্তু আমাদের জন্য সেটা টাফ ছিল, কিন্তু তোমাদের জন্য মাচ মোর ইজিয়ার এখন। সো তোমাদের ভিতরে আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলি ভ্যালুস, আমাদের কালচারাল ভ্যালুস এন্ড আমাদের রিলিজিয়াস ভ্যালুস সবকিছুই আছে, সবকিছুই তোমরা প্র্যাকটিস করো। এট দ্য সেম টাইম এখানকার সবকিছুই তোমরা জানো, ছেলে মেয়েদের বড় করতেছো। সো তোমরাই বেছে নিতে পারবা, তোমরাই বুঝতে পারবা, তোমাদের জন্য খুব ইজি হবে যে ছেলে মেয়েদের সাথে, এবং তোমরা আমাদের চাইতে অনেক বেশি ফ্রেন্ডলি। আমরা তোমাদের সাথে যতটুকু ফ্রেন্ডলি হইছি, বা আমাদের প্যারেন্টস আমাদের সাথে যতটুকু ফ্রেন্ডলি ছিল, তোমরা তার চাইতে অনেক বেশি ফ্রেন্ডলি। সো তোমরা তোমাদের মতো করে ছেলে মেয়েদেরকে, তোমাদের যদি গুড ইন্টেনশন থাকে, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের জন্য এটা মাচ মোর ইজিয়ার হবে বাচ্চাদেরকে সেইভাবে বড় করা। বাট ওইটাই যেটা ওই যে তিতলি বললো, বা তোমাদের যেটাই যে হ্যাঁ আমাদের
মানে কারণ ওরা যখন স্কুলে যাবে, ওরা যখন টিভি দেখবে, ওরা যখন বাইরে যাবে, ওরা তো সবকিছু শিখবে এখানকার সিস্টেম। বাট বাসায় যদি আমরা আমাদের নিজস্ব কালচার, রিলিজিয়াস এইগুলির প্র্যাকটিসটা রাখি ওদের সামনে, দেন ওরা দেখবে, ওরা জানবে এবং ওরা এইগুলিও অ্যাডাপ্ট করবে। সো ওদের এই দুই দিকটাকে ব্যালেন্স করা ওদের জন্য কঠিন হবে না, এবং ওদেরকে গাইড করাটাও তোমাদের জন্য কঠিন হবে না। যে স্ট্রাগলটা আমরা করে আসছি, ততটুকু স্ট্রাগল তোমাদের করতে হবে না। জাস্ট ধন্যবাদ। তোমরা শুধু ওইটুকুই যে, যেমন আমি জাস্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, জি, জি। যে ওই যে যেমন তানজিম বলল যেটা, যে ওরা মান্নাদের গান জানে বা উত্তম সুচিত্রা জানে, হ্যাঁ, কারণ কি ওরা বাড়িতে ওই পরিবেশটা পাইছে, যার জন্য ওরা, এবং আমি পার্সোনালি চিনি যে মানে তানজিমের ছোট যে বোনটা তাজিন, মানে সে এই দেশে 1-1.5 বছর বয়সে মনে আসছিল, সে যতগুলি বাংলা গান জানে পুরানো আমি নিজেও ততগুলি জানি না। মানে দ্যাটস অ্যামেজিং। এবং এটা অবশ্যই তার প্যারেন্টস বা ফ্যামিলি এনভায়রনমেন্টের কারণেই। এট দ্য সেম টাইম সে কিন্তু এখানকার যে কোনো পরিবেশে এখানে খাপ খাওয়ায় নিতে পারবে, মানে এই দেশের যে কোনো পরিবেশে খাপ খাওয়ায় নিতে পারবে, এবং এটা প্যারেন্টসেরই মানে সার্থকতা। সো ওই জিনিসগুলিকে যদি তোমরা ধরে রাখো, যেমন আমরা কি করতাম যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, আমরা এখানকার লোকাল যে টিভি শো গুলি ছিল, কমেডি গুলি আমরা একসাথে বসে দেখতাম, প্রত্যেক দিনই দেখতাম। আবার এট দ্য সেম টাইম ওই হিন্দি মুভি, বাংলা মুভি ওদের সাথে নিয়েই দেখতাম। সো গান শুনতাম। সো ওরাও ওইভাবে সবকিছুর মধ্যেই মানে হয়ে গেছে। তো এই জিনিসগুলি আর কি, এই সবকিছু একটা এবং সবকিছু সবার সাথে শেয়ার করতে হবে। এটা তোমাদেরকে বলে দেওয়ার কিছু নেই। আমাদের বেলায় ডিফিকাল্ট ছিল, বাট তোমাদের বেলায় এটা ইজ ভেরি ইজি নাও। সো হোপফুলি তোমরা সবাই সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছেন। আই থিঙ্ক আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনি এমন একটা সময় এসেছেন যে আপনি এই দেশে 32 বছর পার করেছেন, আপনি বাংলাদেশেও ছিলেন, আপনার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তারা সাকসেসফুল। সো আপনার থেকে অনেক কিছু আমরা যারা নিউ জেনারেশন, নিউ প্যারেন্টস, এবং নট অনলি দ্যাট, যেখানেই থাকি আমরা আপনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অনেক 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 ধন্যবাদ কাজী শামীম আহমেদ। শীর্ষ, আমি তোমার কাছে যেতে চাচ্ছি যে তোমার যে প্যারেন্টস, যে আমাদের বা তোমার প্যারেন্টস যে জেনারেশন, তাদের জন্য তোমার কি টিপস আছে যে টু মেক ইট ইজিয়ার ফর আস ইমিগ্রেন্ট চিলড্রেন টু অ্যাসিমিলেট ইন দ্য আমেরিকান কালচার? সো তারা অ্যাজ প্যারেন্টস তারা কি করতে পারে, যে যারা তোমার মতো বা আমাদের মতো ছোট বয়সে বা টিনেজ ইয়ার্সে আমেরিকায় এসেছে বা দেশের বাইরে গিয়েছে, কিভাবে তারা প্যারেন্টসরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে? আমি বলবো প্যারেন্টস যদি আরো অ্যাকসেপ্টিং হয়, লাইক মাঝে মাঝে মনে হয় যে প্যারেন্টস হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না যে ওদের চাইল্ড ওদের থেকে একটু ডিফারেন্ট ভাবে থিঙ্ক করে বা একটু ডিফারেন্ট লাইফস্টাইল করে, বা অ্যাজ লং এজ ওরা যেটা করতেছে ওদের জন্য ডেট্রিমেন্টাল না, আমার মনে হয় প্যারেন্টসরা ওদেরকে ওদের মতো এক্সপিরিয়েন্স করা উচিত, ওদের মতো ওরা যেসব ফান অ্যাক্টিভিটি করতে চায়, বা আমি হোয়াটএভার দে আর ট্রাইং টু ডু, আমার মনে হয় প্যারেন্টসদের ওইভাবে একটু বেশি অ্যাকসেপ্টিং হওয়া উচিত। বাট অবভিয়াসলি আমাদের কালচারাল ভ্যালু, আমাদের রিলিজিয়াস ভ্যালু, এগুলা একটু নন ফোর্সফুল ভাবে চিলড্রেনের উপর যেন ওরা যেন ঠিকভাবে ওইটার ভ্যালুটা বুঝে ওইভাবেই শেখানো উচিত। সুন্দর তাহলে বলেছো শীর্ষ। তাহলে চিলড্রেন আমরা আমাদের নিজেদের কালচারাল ভ্যালু আপহোল্ড করে এট দ্য সেম টাইম আমরা আমেরিকান কালচারে নিজেকে ইন্টিগ্রেট করতে পারবো। আমাদের মধ্যে কোনোটাতে ওই ক্ল্যাশ হবে না যে আমরা আমাদের নিজেদের আইডেন্টিটি নিয়ে আমরা স্ট্রাগল করবো ওরকম। Absolutely. I think we can do a whole show on just identity of the immigrant. এটা আমাদের প্রথম শো ছিল, so we wanted to keep it very general. ইনশাআল্লাহ ফিউচারে শীর্ষ আমরা তোমাকে আবার ডাকবো, তানজিম আপনাকে এবং কাজী শামীম আহমেদ আপনাকেও, যেন আমরা আপনাদের থেকে আরো টিপস নিতে পারি। এবং শীর্ষ তুমি খুব সুন্দর করে বলেছো যে if parents are more accepting, এবং তাহলে আই থিঙ্ক আমাদের যে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তাদের assimilate হতে into the American culture or into any other culture, it will be so much. এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, উইথ ইউর পারমিশন। Yes, yes. মানে শীর্ষর এই কথাটাকে আমি খুব সাপোর্ট করি, যে আমরা ওদের মানে আমাদের যে এই জেনারেশন, শীর্ষদের জেনারেশন আছে, তাদের
জেনারেশনকে যাতে আমরা কোনো কিছু ফোর্স না করি, আমাদের কালচার, আমাদের রিলিজিয়াস ভ্যালু, আমাদের ফ্যামিলি ভ্যালু ফোর্স না করে আমরা তাদেরকে ইন্টারেস্টেড করতে হবে। তারা যাতে ইন্টারেস্টেড হয় এবং তাদের ভিতরে আবার রেসপেক্টও থাকতে হবে যে আমার বাবা মা এই কালচারাল জিনিসটাকে ফলো করে, আমার বাবা মা এটা আমাদের দেশের কালচার, এটা আমার রুটের কালচার, ওরা যেন নিজেদের আইডেন্টিটির ভ্যালুটা এটা আমার রিলিজিয়াস কালচার, এটা আমার ফ্যামিলি ভ্যালু, ওদের এই রেসপেক্টটা থাকতে হবে। এট দ্য সেম টাইম ওদেরকে ফোর্স করার বদলে ইন্টারেস্টেড করতে হবে আমাদের। ওরা যাতে রেসপেক্ট এবং ইন্টারেস্ট নিয়ে এগুলিতে ইনভলভ হয়, সেই দায়িত্বটা আবার বাবা মার। রেসপেক্ট করার দায়িত্বটা বাচ্চাদের, তাদেরকে ইন্টারেস্টেড করার দায়িত্বটা বাবা মার। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভিউয়ার্স এর কাছে ক্ষমা চাচ্ছি যে আনফরচুনেটলি টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে আমরা ফেসবুকে অনুষ্ঠানটা প্রপারলি ব্রডকাস্ট করতে পারিনি এবং কমেন্টস দেখা যাচ্ছে না, বাট আমাদের ইউটিউবে অনেক কমেন্টস এসেছে। আমি আমাদের ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ দিতে চাই, আপনারা যারা কমেন্টস দিয়েছেন। আমি কিছু কিছু কমেন্টস পড়বো। সেটা হচ্ছে গিয়ে ফিরোজা আক্তার বলেছেন, সুন্দর আলোচনা শাওন, এগিয়ে যাও, ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা। উনিও আরো বলেছেন, সুন্দর কথা বলেছো শীর্ষ, খুব সুন্দর করে বলেছো তিতলি। বিথি শাবনাম বলেছেন, খুব চমৎকার বলেছো শীর্ষ। কাজী আক্তার বলেছেন, খুব সুন্দর আলোচনা। উনি আরো বলেছেন, খুবই সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছো। এইগুলো আই গেস আমরা যখন কথা বলছিলাম তারা বলেছে। আমার 7 বছরের ছেলে আমার ইংলিশ উচ্চারণ ঠিক করে দেয়, এটা খুবই কমন। রফিক আজাদ বলেছেন, গুরুত্বপূর্ণ আলাপ চলছে, ডিজিটাল যুগে এই ইয়াং জেনারেশন খুব ভালোভাবে ওভারকাম করতে পেরেছে। দ্যাটস ট্রু। AKM খালেকুজ্জামান দীপু বলেছেন, another important discussion, thanks Dr. Sajal Ashfaq Bhai for your wonderful program. And yes, thank you Dr. Sajal Ashfaq for giving us the opportunity to use your platform to talk about this important discussion. কাজী আক্তার বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বাবা মায়ের সাথে ফ্রি হওয়া বা বন্ধুত্ব সম্পর্কে বিকল্প নেই গ্যাপ ফিল করার জন্য। খুবই সুন্দর প্ল্যান তানজিম। রফিক আজাদ বলেছেন, ডক্টর সজল আশফাক সময় উপযোগী টপিক এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছেন এবং শামীম ভাই, শীর্ষ, শাওন ও তানজিম খান সহ সবাই খুব ভালো বলছেন, ধন্যবাদ। রেহানা ফেরদৌসি বলেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। কাজী আক্তার বলেছেন, খুবই সুন্দর প্রশ্ন শাওন, ধন্যবাদ। উনি আরো বলেছেন, বেশ সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন কাজী শামীম। কাজল বলেছেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ডিটেলস একটি বিষয়, জটিল একটি বিষয়, আমাদের সবারই এই আলোচনা শোনা দরকার। আই ডু ওয়ান্ট টু অ্যাড, আমি কিন্তু বাংলায় পড়ছি, আমি অনেক ছোটবেলায় এসেছি এবং যেহেতু আমার প্যারেন্টস জাস্ট লাইক তানজিমের প্যারেন্টস এর মতো আমাদেরকে এনকারেজ করেছে টু হোল্ড অন টু বোথ কালচার্স, এই কারণেই আমি বাংলা পড়তে পারছি। সো হয়তো সময়টা আটকে যাচ্ছে, বাট স্টিল আই এম প্রাউড যে অ্যাটলিস্ট আমি পড়তে পারছি। অনেক সুন্দর আলোচনা হচ্ছে, চপল আসিফ বলেছেন। রফিক আজাদ, শাওনের সঞ্চালনায় খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আলোচনা হচ্ছে, ধন্যবাদ। শাওন, আরেকটা কথা বলতে চাই রিকোয়েস্ট হিসাবে, ডক্টর সজল আশফাককে বলতে চাই যে এই কনভারসেশনটা কন্টিনিউ করতে, কারণ এটার অনেক লেভেল আছে এবং আমার মনে হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জেনারেশনের কাছে এখন যাওয়া, ইউথের সাথে নিজেদেরকে ব্লেন্ড করে ফেলা, নাহলে আমরা আসলে কারণ একটা পর্যায়ে তো আমরা ওপারেরও না এপারেরও না, আমরা আসলে মাঝখানে ভাসমান। তো আমাদেরকে কোনো না কোনো গ্রিপ আনার জন্য আমাদের এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। অনেক ভালো একটা আইডিয়া যে সজল আঙ্কেল এটা করলেন, আমরা চাইবো এটা কন্টিনিউ যাতে হয়। অ্যাবসলিউটলি, এটাই আমাদের প্ল্যান। তানজিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। চপল আসিফ বলেছেন, কাজী শামীম অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। আমি এই কমেন্টে আচ্ছা, উনি আরো বলেছেন, শীর্ষ শিকদার অনেক সুন্দর বলেছ, চপল আসিফ বলেছেন। আচ্ছা, এটা আমি অলরেডি পড়েছি। সবাইকে অসংখ্য, কাজী আক্তার বলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আসলে এখানে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। আমি আমাদের গেস্ট কাজী শামীম আহমেদ, শীর্ষ এবং তানজিম, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ দিতে চাচ্ছি যে আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য সময় বের করে আপনাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আপনারা এত সুন্দর সুন্দর টিপস দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে আপনার কমিউনিটিতে যেই গ্যাপই থাকুক না কেন সেই গ্যাপটাকে ফিল করা এবং অ্যাজ এ কমিউনিটি মেম্বার সেই গ্যাপটাকে ফুলফিল করা। সো এইটাই ছিল আমাদের আজকের ইন্টেনশন, যেন আমরা গ্যাপ আমাদের কমিউনিটিতে যেই ধরনের গ্যাপ থাকুক সেটাকে আমরা ফিল করি এবং সেইটাকে আমরা ফিল করি। এই বক্তব্য রেখে আমি আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো উইথিন দ্য ফিল অ্যান্ড ফিল টপিক। এই বলেই শেষ করতে চাচ্ছি। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার এন্ড আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।